তাহলে আজকে আমাদের যে পড়ার বিষয় সেটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, যে স্ত্রীলিঙ্গ বলি, ক্লিবলিঙ্গ যে শব্দগুলি, সেই ক্লিবলিঙ্গ শব্দগুলিকে জানা এবং সেগুলিকে নিয়ে আলোচনা করা। তা চলুন আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। তা অলরেডি দেখুন আপনাদেরকে পিডিএফ পাঠিয়ে দিয়েছি, এবং পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ যে শব্দগুলো এগুলো সব জানবো, এবং শেষে ক্লিবলিঙ্গটা জানার পরে আমরা কিছু শব্দগুলো দিয়ে বাক্য বা কোনো শব্দকে কিভাবে চিনবো, কোন শব্দটাকে কোন বিভক্তিতে ফেলবো, সেগুলোও কিন্তু আমরা দেখবো আজকে। ঠিক আছে, তা দেখুন প্রথমে আছে ক্লিবলিঙ্গ শব্দ চেনার উপায়। বলছে কি, যেসব শব্দ দ্বারা স্ত্রী জাতি বা পুরুষ জাতিকে না বুঝিয়ে অন্য কোনো কিছুকে বোঝায় তাদেরকে বলা হচ্ছে বিশেষ করে ক্লিবলিঙ্গ, অর্থাৎ সেই শব্দগুলি হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ। যেমন দেখুন কি, গগন অর্থাৎ গগনহা, ছিদ্রহা জলহ, রক্ত, ধন, অরণ্য, হিম, মুখ, সৈন্য, বিশেষ ফল, আহার্য, বিশেষ খাদ্যবাচক, পত্র, মাংস, নেত্র, স্বর্ণ, পুষ্প, বিশেষ পুষ্পবাচক শব্দ স্ত্রীলিঙ্গ শব্দ হয়। এইবার পরিষ্কার বোঝা গেল যে এতগুলি ধরনের শব্দ কিন্তু আমার ক্লিবলিঙ্গ শব্দ হয়। আপনারা অনেকেই দেখবেন কনফিউজ হয়ে যাবেন, অনেক উচ্চারণটা গগনা ছিদ্রহা বললা কেন? তাহলে তো গগনম ছিদ্র বলবে। না না, ব্যাপারটা হচ্ছে আমি তো সংস্কৃত শব্দ, গগন তো নয় শব্দটা, গগনা, আমি গগনহ বলিনি, গগনা ছিদ্রা আচ্ছা, এই অর্থে বলেছি। ঠিক আছে, মানে শব্দটা যেহেতু সংস্কৃত উচ্চারণ করছি সেই জন্য ওগুলো তো বিভক্তি লাগাইনি আমি এখন, ওটা তো প্রাতিপদিক, তো বিভক্তি যখন লাগাবো তখন আলাদা ব্যাপার, বিভক্তি তখন লাগাইনি আমরা না। ঠিক আছে, তাহলে এখানে ক্লিবলিঙ্গ শব্দগুলিকে আমার চিনতে হবে, মানে শব্দগুলো যথাযথ উচ্চারণ করার চেষ্টা করলাম। তাহলে গগনবাচক শব্দ কোনগুলি? গগনবাচক শব্দ হচ্ছে গগনম, অন্তরিক্ষম, নভঃ, শম, খম, মানে খম, শম বলছে এখানে, খম ইত্যাদি। মানে আকাশ শব্দ পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ দুটো ক্ষেত্রেই হয় আকাশ শব্দ। পুংলিঙ্গ কখন হয় বলুন তো? যখন কোনো মানুষকে বা কোনো ব্যক্তির নাম বোঝায় তখন পুংলিঙ্গ, আর যখন আকাশটাকে, আমাদের ওপরের আকাশটাকে বোঝাচ্ছে, শূন্যস্থানকে বোঝাচ্ছে, তখন সেটা হয়ে যাচ্ছে কিন্তু ক্লিবলিঙ্গ। বুঝতে পারছেন? তাহলে শব্দ পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ দুটো ক্ষেত্রেই হয়, আমি দুটো ক্ষেত্রে প্রয়োগ করতে পারবো। তারপর দেখুন ছিদ্রবাচক শব্দ, ছিদ্র। আকাশ মানে আকাশে, ধরো আকাশে মেঘ উঠেছে বা কিছু, তাহলে আকাশটা তাহলে তখন ক্লিবলিঙ্গই করবো তো? হ্যাঁ, ক্লিবলিঙ্গ। আসলে তো পুংলিঙ্গ আর ক্লিবলিঙ্গের পার্থক্য কোথায়? শুধুমাত্র প্রথম আর দ্বিতীয়াতে, এই দুটো বাদ দিয়ে তো সবই একই, এই দুটো বাদ দিয়ে সবই একই, তাহলে আমাদের তো চিন্তার কোনো কারণ নেই। শুধু প্রথম আর দ্বিতীয়টা বাদ দিয়ে সবগুলো শুধু মনে রাখলেই হবে। ঠিক আছে, ওই পুংলিঙ্গটা মনে রাখলেই যথেষ্ট। তারপর হচ্ছে ছিদ্রবাচক শব্দ। ছিদ্রবাচক শব্দ কোনগুলি আছে? বলছে ছিদ্রম, কুহরম, বিলম, বিবরম, রন্ধ্রম। গুহা শব্দ কিন্তু আবার স্ত্রীলিঙ্গ, মানে গুহা তো একটা ছিদ্রবোধক বোঝায় না, পাহাড়ের ছিদ্র, তাহলে সেটাও কিন্তু আপনার ক্লিবলিঙ্গ শব্দ। এই গুহাটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, যেহেতু আকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দের মধ্যে পড়ছে। তারপর দেখুন জলবাচক শব্দ। জলবাচক শব্দ কোনগুলি? জল, জলম, সলিলম, ওয়ারি, উদকম, পয়ঃ, অম্বু, আম্ভা ইত্যাদি। আবার অপ শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। হ্যাঁ, কেউ কিছু বলছেন? বলছি তাহলে মাংস শব্দটা ক্লিবলিঙ্গ? হ্যাঁ, মাংস ক্লিবলিঙ্গ। হ্যাঁ, ক্লিবলিঙ্গ শব্দ মাংস। ভাবতাম পুংলিঙ্গ হয়তো। আচ্ছা ঠিক আছে। তারপরে কি বলছে? জলবাচক হলো রক্তবাচক। রক্তবাচক শব্দ কোনগুলি? রক্তম, শোণিতম, রুধিরম। তাহলে দেখুন আপনি একটি রক্তের কতগুলো জিনিস জানতে পারছেন। রক্ত শব্দটাও সংস্কৃত শব্দ, বলছে রক্ত পড়ছে, রক্তম পাততি বলতেই পারবেন, শোণিতম পাততি, রুধিরম পাততি, এগুলো সব কিছুই রক্তকে বোঝাচ্ছে। ঠিক আছে, জল বলতে আগেগুলি বুঝতে পারছেন, জল শব্দের এতগুলি মানুষ। ছিদ্র বলতেও কতগুলি বুঝতে পারছেন, গগন বলতেও কতগুলি বুঝতে পারছেন, পরিষ্কার সবগুলি কিন্তু বুঝতে পারছেন। তারপর রক্তবাচকের পরে আছে ধনবাচক শব্দ। হ্যাঁ স্যার, বলছিলাম যে এই শব্দের যে লিঙ্গগুলো আমরা দেখছি, তো এটা কি মানে বাক্যের মধ্যে যে ক্রিয়া, মানে ক্রিয়া বসানোর জন্য কি লিঙ্গটা কাজে লাগবে নাকি কোথায়? না, ক্রিয়ার ক্ষেত্রে তো লিঙ্গ কাজে লাগার কোনো প্রয়োজন নেই এখানে আপাততভাবে। ক্রিয়া থেকে আমরা যখন বাক্য গঠন করছি, আমি যদি বললাম যে সঙ্গীতা গচ্ছতি, আমি যদি বলি সুজিত গচ্ছতি, তাহলে কি দুজন আলাদা হবে? নিশ্চয়ই হবে না। শব্দরূপে মানে কাজে লাগবে না? হ্যাঁ, শব্দরূপে কাজে লাগবে, ধাতুরূপে কোনো ক্রিয়াতে কোনো সমস্যা নেই। ক্রিয়া তো সবারই হয়, পুরুষেরও হবে, স্ত্রীরও হবে এবং ক্লিবলিঙ্গেরও হবে, সবারই ক্রিয়া হবে। ঠিক আছে, তারপরে দেখুন কি বলছে? ধনবাচক শব্দ। ধনবাচক শব্দগুলি কি বলছে? ধনম, বৃত্তম, দ্রবীণম। আবার সম্পদ শব্দটা আবার স্ত্রীলিঙ্গ শব্দ, সম্পদ, দভাগান্ত শব্দ। সম্পদাহ না সম্পদ, কোনটা দেখছেন? সম্পদ শব্দটা সেটা কিন্তু আবার স্ত্রীলিঙ্গ শব্দ হচ্ছে।
আবার অরণ্যবাচক যে শব্দগুলো, অরণ্যবাচক শব্দগুলো কি বনভূমি, স্ত্রীলিঙ্গ তাহলে কার মতো হবে? সম্পদ, এটা তো ওটা যদি হ্যাঁ যদি সম্পদ সম্পদ যদি হয়, সম্পাদা সম্পদ যদি কথাটি হয়, তাহলে অকারান্ত স্ত্রীলিঙ্গ শব্দ আছে কিছু, সেটা করতে হবে এবং সেটার জন্য আমাদের দেখতে হবে কোন শব্দের মতো হচ্ছে, কোন শব্দটা স্ত্রীলিঙ্গ আছে অকারান্ত, থাকতেই তো পারে না, খুঁজে বার করতে হবে আমাদের। তারপর হচ্ছে অরণ্যবাচক শব্দ। আমরা তো কত কিছু জানি না, অনেক কিছু শব্দ জানি না, আমাদের প্রয়োগ করতে হবে, বুঝতে হবে, চেষ্টা করতে হবে। অরণ্যবাচক শব্দ কোনগুলি? অরণ্যম, বনম, কাননম, বিপিনম, গহনম ইত্যাদি। তারপরে বনানি এবং অরণ্যানি এই শব্দগুলো আবার স্ত্রীলিঙ্গ। দেখুন দীর্ঘকারান্ত আছে এবং সেই শব্দগুলো নদী শব্দের মতো হবে। তারপরে হচ্ছে হিমবাচক শব্দ। হিম বলতে বরফকে বোঝাচ্ছে, ঠান্ডা জিনিসকে, অর্থাৎ হিমম, বরফম বলতে পারবো না, হিমম। তুহিনম, তুহিন মানেও বরফ ইত্যাদি। আবার তুষার শব্দটি কিন্তু পুংলিঙ্গ শব্দ, তুষার, যেহেতু পুরুষ বোধক নাম বোঝাচ্ছে, সেই জন্য কিন্তু তুষার শব্দটি ক্লিবলিঙ্গ, এই কী যেন বলে, পুংলিঙ্গ শব্দ। তারপর কি বলছে? মুখবাচক শব্দ। মুখবাচক শব্দ কি? মুখম, আননম, আসিয়ম, বদনম, বক্তম, এগুলো সব কিন্তু মুখবাচক শব্দ, পরিষ্কার। তারপরে দেখুন সৈন্যবাচক শব্দ। সৈন্যবাচক শব্দ কোনগুলি? সৈন্যবাচক শব্দ হচ্ছে বলম, সামর্থ্যম ইত্যাদি, ঠিক আছে? বল বা সামর্থ্য এই জিনিসটা কিন্তু সৈন্য শব্দ বলে বোঝাচ্ছে, সৈন্যবাচক শব্দ। এবং সেনা শব্দটি কিন্তু আবার স্ত্রীলিঙ্গ শব্দ, মানে একই শব্দের কিন্তু, বুঝতে পারছেন, সেনা শব্দটি আবার স্ত্রীলিঙ্গ শব্দ, সেনানি শব্দ পুংলিঙ্গ শব্দ। সেনানি, সেটা আবার কোন শব্দের মতো হবে বলুন তো? সেনানি শব্দটি পুংলিঙ্গ দীর্ঘকারান্ত কি শব্দ আছে জানা আছে? সেনানি মতো নাকি? না, পুংলিঙ্গ শব্দ আছে, হ্যাঁ, সেটা বুঝলেই কিন্তু হয়ে যাবে। হ্যাঁ, শব্দ আছে কিছু কিছু, সেগুলো দেখলেই খুঁজে বার করতে হবে। এগুলো খুঁজে বার করার দায়িত্ব নিজেদেরকে নিতে হবে, কেননা তাহলে বইগুলো খোঁজা হবে। এবার আমি যদি বলে দিই বা সেই জিনিসগুলো ধরে নিয়ে আসি, সামনে উল্লেখ করে দিই, তাহলে আপনাকে খুঁজবেন না, বুঝতে পারলেন? আপনারা যদি বইগুলি খোঁজেন, তাহলে আপনাদের অনেকগুলি শব্দরূপ দেখা হবে, পড়া হবে, বোঝা হবে। বোঝা গেল ব্যাপারটা? নিজেদেরকে কাজে লাগাতে হবে। তারপরে বলছে বিশেষ ফলবাচক শব্দ। বিশেষ ফলবাচক কোন কোন শব্দ আছে? যেমন আমরাম, পনাসাম, পোকা চলে আসছে মুখের মধ্যে, কি অবস্থা, মুখের মধ্যে ঢুকে গেছে, আমি কামড়ে দিয়েছি, ছোট্ট একটা পোকা, যাই হোক। তারপরে আমরম, পনাসাম, বিল্লম। বিল্ল বলতে কি বোঝায় বলুন তো? আপনারা জানেন সবাই, কোন বৃক্ষকে বোঝায়? বিল্লপত্র, বেল গাছ, হ্যাঁ বেল। আমরম, পনসম। পনস বলতে কোনটা বোঝায়? সবাই জানেন, কাঁঠাল, হ্যাঁ, যাই হোক। তারপর হচ্ছে দ্রাক্ষা ফল, হরিতকি, আমলকি, এগুলো আবার স্ত্রীলিঙ্গ শব্দ। বুঝতে পারছেন কোনগুলো স্ত্রীলিঙ্গ, কোনগুলো পুংলিঙ্গ? পরিষ্কার হচ্ছে তো? তারপর কি বলছে দেখুন, বিশেষ খাদ্যবাচক শব্দ। খাদ্যবাচক শব্দ ব্যঞ্জনম। ব্যঞ্জনম মানে কি বলুন তো? তরকারি, ঠিক আছে, তরকারিকে বোঝায়। দুগ্ধম মানে দই, এই দুধ, দধি, তক্রম, ঘৃতম ইত্যাদি। তারপরে পত্রবাচক শব্দ আছে। পত্রবাচক শব্দ কি? পর্ণম, পত্রম, এগুলোকে পত্রবাচক শব্দ বলছে। তারপরে মাংসবাচক শব্দ কোনগুলি? মাংসম, পলম, আমিষম, পিশিতম ইত্যাদি, ঠিক আছে। তারপর নেত্রবাচক শব্দ কোনগুলি? নেত্রম, নয়নম, চক্ষুহু, অক্ষি ইত্যাদি। স্বর্ণবাচক শব্দ কোনগুলি? স্বর্ণম, হেমম, সুবর্ণম, কাঞ্চনম ইত্যাদি। স্বর্ণবাচক যেগুলি শব্দ, কাঞ্চনম, কাঞ্চন মানে সোনা। তারপর দেখতে পাচ্ছেন নেত্রবাচক শব্দ, কোথায় চলে গেলাম? হ্যাঁ, মাংসবাচক শব্দগুলো বুঝতে পারছেন? মাংসম, পলম এবং আমিষম এবং পিশিতম। আমিষ মানেও কিন্তু মাংসকেই বোঝায়, পিশিতম মানেও কিন্তু মাংসকে বোঝায়। স্বর্ণবাচক তো স্বর্ণম, হেমম, সুবর্ণম, কাঞ্চনম। এবার দেখুন এই শব্দগুলো আপনারা সব জানেন, এই জন্য স্পেশাল করে বলছি না। যেগুলো অজানা শব্দ সেগুলো আমরা দুই একটা বলবো। তারপরে স্বর্ণবাচক হয়ে গেল। এবার পুষ্পবাচক শব্দ। পুষ্পম, কুসুমম, প্রসূনম, এগুলো মানে হচ্ছে কিন্তু পুষ্প, ফুল বোঝাচ্ছে, ঠিক আছে। কিন্তু সুমানস শব্দ স্ত্রীলিঙ্গ এবং সর্বদা বহুবচন, সুমানস এই শব্দটা। আবার বিশেষ পুষ্পবাচক শব্দ হচ্ছে, যেমন কি দেখুন, পদ্ম মানে পদ্মম, কুমুদম, অরবিন্দম, অশোকম, চূতম, উৎপলম, শিরিষম, কুটজম, গন্ধরাজম ইত্যাদি। কিন্তু আবার জবা, মল্লিকা, ইউথি, জাতি, মালতী, এগুলো আবার স্ত্রীলিঙ্গ শব্দ। বুঝতে পারছেন তো ব্যাপারটা? যেগুলো একদম অরিজিনাল প্রাতিপদিকটা যখন আপনি জানতে পারছেন, তখন আপনার কাছে পুরো ক্লিয়ার হয়েছে এটা কোন ধরনের শব্দ। অরিজিনাল শব্দটাই খুঁজে বার করতে, এর অরিজিনালটা কী আছে, হয়ে গেল। তারপরে দেখুন লিউট অর্থাৎ অনেট প্রত্যয়ান্ত যে শব্দগুলো, সেগুলো আবার ক্লিবলিঙ্গ হয়। যেমন দেখুন, কোনো ক্রিয়া দ্বারা বা যা করা বোঝায়, তার শেষে ওই থাকলে ক্লিবলিঙ্গ হয়। যেমন দেখুন গমন, গমন আছে, গম যোগ লুট, গমন। এই গমন শব্দটাকে যদি আমি করি, সেটা আবার ক্লিবলিঙ্গ ধরনের শব্দ হবে। গমনম, গমনে, গমনানি,
বুঝতে পারছেন? এরকম করে করতে হবে ক্লিবলিঙ্গ শব্দ। আবার দেখুন আগমন, শ্রবণ, শ্রবণ, দর্শন, পান, ভোজন, নর্তন, ক্রন্দন, তারপরে মোক্ষণ, দান, রোদন, শয়ন, গ্রহণ, বর্জন ইত্যাদি। তাহলে এই শব্দগুলো কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ, এগুলো কিন্তু ক্লিবলিঙ্গ শব্দ। পরিষ্কার হলো? তাহলে ক্লিবলিঙ্গ শব্দটা পরিষ্কার। তারপরে দেখুন বলছে ব্রাহ্মণ শব্দ পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ দুটোই হতে পারে। ব্রাহ্মণ, ব্রাহ্মণ শব্দটা আপনারা জানেন তো, ব্রাহ্মণ। তারপর হচ্ছে ক্রিয়াপদের বিশেষণে ক্লিবলিঙ্গ, ক্রিয়াপদের যে বিশেষণ সেখানে ক্লিবলিঙ্গ, যেমন দ্বিতীয় বিভক্তির একবচন হয়, যেমন সা দ্রুতম ধাবতি, সা দ্রুতম ধাবতি। অব্যয় পদের বিশেষণে ক্লিবলিঙ্গ হয়, যেমন রমণীয়ম প্রাতঃ, মনোহরম দিবা। ঠিক আছে, এগুলো দেখতে পাচ্ছেন। দেখুন অব্যয় পদের বিশেষণে কিন্তু ক্লিবলিঙ্গ হচ্ছে, অব্যয় পদের বিশেষণ। অব্যয় পদের যদি বিশেষণ হয় সেটা কিন্তু ক্লিবলিঙ্গ হয়। রমণীয়ম প্রাতঃ, মনোহরম দিবা, মানে আপনি যদি পরের শব্দটি যদি অব্যয় থাকে তাহলে তার আগে যে বিশেষণটি হবে সেই বিশেষণটি কিন্তু ক্লিবলিঙ্গ হয়, সেটা কিন্তু অন্য কোনো লিঙ্গ হয় না। ঠিক আছে। তারপরে ভাববাচ্যে তোয়া প্রত্যয়, তব্য প্রত্যয়, অনিয় ইত্যাদি প্রত্যয়যুক্ত ক্রিয়াপদ ব্যবহৃত হলে ক্রিয়াপদটি সর্বদাই ক্লিবলিঙ্গ হবে। ঠিক আছে, যেমন এবং প্রথমা বিভক্তির একবচন হয়, যেমন ময়া গতম। বুঝতে পারছেন? আমার দ্বারা যাওয়া হয়েছে। তোয়া প্রত্যয় এগুলো হচ্ছে পরে পড়বো আমরা, তোয়া প্রত্যয়, তবতু প্রত্যয়, তব্য প্রত্যয় সব আলাদা আলাদা করে পড়বো আমরা। হ্যাঁ, তখন আমরা আরও বিশেষ করে জানবো। তারপরে কি বলছে? ময়া গতম ত্বয়া গন্তব্যম, মানে ময়া গতম মানে আমার দ্বারা যাওয়া হয়েছে। ঠিক আছে, আমার দ্বারা। ত্বয়া গন্তব্য মানে তার দ্বারা যাওয়া হয়েছে। ময়া গতম মানে আমার দ্বারা যাওয়া হয়ে গেছে, কিন্তু যাওয়া হয়ে গেছে। ত্বয়া গন্তব্যম তার দ্বারা যাওয়া হবে বা কিছু, গন্তব্য যাওয়া উচিত। তেন গমনীয়ম তার দ্বারা যাওয়া হবে বা উচিত, এই ধরনের কিছু বোঝাচ্ছে ইত্যাদি। আবার বলছে ত্বয়া প্রত্যয়ান্ত শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ। ত্বয়া প্রত্যয়ান্ত শব্দগুলি হচ্ছে ক্লিবলিঙ্গ। কেমন? তয়বা, যেটা তয়বা শব্দটা কোথা থেকে আসে বলুন তো? কোন প্রত্যয়? ত্বয়া প্রত্যয়ান্ত যে শব্দগুলো, ত্বয়া প্রত্যয় তো আছে, কয় ত্বয়া, সেই ত্বয়া প্রত্যয় কিন্তু এটা। ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন ত্বয়া প্রত্যয়ান্তের সাথে পটুতম, পটুৎপম, এটা বানানটা ভুল আছে, পটুৎপম, গুরুৎপম, মৃদুৎপম, বন্ধুৎপম, লঘুৎপম ইত্যাদি, এগুলো মনে রাখতে হবে। তারপরে আরও কিছু কিছু শব্দ বলছে, যেমন পত্নীবোধক দ্বার শব্দ, দ্বার, এই শব্দটা হচ্ছে পুংলিঙ্গ, কিন্তু পত্নী মানে স্ত্রী বোঝাচ্ছে, এটা দ্বার শব্দটি পুংলিঙ্গের মতো রয়েছে। ঠিক আছে। তারপরে কি আছে? দ্বার শব্দ হয়ে গেল, পুংলিঙ্গ শব্দ। কদাত্র শব্দ ক্লিবলিঙ্গ এবং ভার্যা, পত্নী, স্ত্রী, এগুলো শব্দ আবার স্ত্রীলিঙ্গ শব্দ। ঠিক আছে। মিত্র শব্দ সূর্য অর্থে পুংলিঙ্গ, মিত্র শব্দ যদি সূর্য অর্থে করো তাহলে পুংলিঙ্গ, বন্ধু অর্থে করতে ক্লিবলিঙ্গ। আম্র, পানাস ইত্যাদি ইত্যাদি শব্দ বৃক্ষ অর্থে পুংলিঙ্গ, মানে বৃক্ষ অর্থে কিন্তু পুংলিঙ্গ, ভালো করে বুঝুন। কিন্তু আম্র, যদি আম্র বৃক্ষ যদি একসাথে বোঝায় আম্র বৃক্ষ, আর যদি শুধু আম্র ফল বোঝায় তখন কিন্তু আপনার ক্লিবলিঙ্গ হবে। ঠিক আছে। আর যদি আম্র বৃক্ষ বোঝায় তখন হয়ে যাবে পুংলিঙ্গ। এটা কিন্তু ভালো করে মাথায়, পনস বৃক্ষ বোঝালে, সরাসরি যদি বৃক্ষ বোঝায় তখন কিন্তু পুংলিঙ্গ শব্দ হবে। এটা কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। যদি ফল বোঝায় তাহলে কিন্তু ক্লিবলিঙ্গ, আর যদি বোঝায় কি যেন বলে, বৃক্ষ বোঝায় তখন কিন্তু, হ্যাঁ না, ফল বোঝালে তাহলে ওই আপনার ক্লিবলিঙ্গ হচ্ছে। ক্লিবলিঙ্গ হচ্ছে, আর গাছ বোঝালে তখন কিন্তু আপনার লিঙ্গ হবে, পুংলিঙ্গ হবে। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখতে হবে। তারপরে বলছে দেখুন বইবাচক শব্দ, গ্রন্থ, এই শব্দটা কিন্তু পুংলিঙ্গ শব্দ, গ্রন্থ শব্দ নেই। গ্রন্থ, গ্রন্থৌ, গ্রন্থাহা নর শব্দের মতো হবে। ঠিক আছে। তারপরে পুস্তক শব্দ আবার ক্লিবলিঙ্গ, পুস্তকম, পুস্তকে, পুস্তকানি। ঠিক আছে। তারপরে বলছে পুস্তিকা, পুস্তিকা শব্দ আবার স্ত্রীলিঙ্গ, পুস্তিকা শব্দটি। এগুলো কিন্তু যত পড়বেন এগুলো চর্চার দ্বারা অটোমেটিক্যালি মুখস্থ হয়ে যাবে, আপনার আলাদা করে মুখস্থ করতে হবে না। ঠিক আছে। এখন আপনি দেখে রাখছেন, আবার যখন বাক্য গঠন করবেন তখন একবার দেখে নেবেন খুলে, এটা কোন শব্দটা কীরকম, তাহলে আপনার মাথায় ক্লিয়ার হয়ে যাবে, পরিষ্কার। যেমন জল, জলবাচক শব্দগুলি কীরকম? জলবাচক শব্দগুলি ক্লিবলিঙ্গ, জলম জলে জলানি, আমরা পড়েছি না, জলম জলে জলানি, ফলম ফলে ফলানির মতো। তেমন কিন্তু অপ শব্দ আবার স্ত্রীলিঙ্গ। ঠিক আছে, অপ শব্দটা স্ত্রীলিঙ্গ হবে। অপ শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। তারপরে পুষ্পবাচক শব্দ হচ্ছে ক্লিবলিঙ্গ হলেও সুমানস শব্দ হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। এবং পুষ্পবাচক শব্দ, পুষ্পবাচক শব্দ হচ্ছে শব্দগুলি কি ক্লিবলিঙ্গ হলেও সুমানস যে শব্দটা আছে সেটা আবার যে স্ত্রীলিঙ্গ শব্দ, মানে পুষ্প বোঝাতে, ওই আগেই পড়েছিলাম আমরা সুমানস শব্দটি। তারপরে দেববাচক শব্দ, দেববাচক অকারান্ত স্ত্রীলিঙ্গ আমার কিন্তু জানা নাই, এটা তোমাকে জানিয়ে দিও। হ্যাঁ হ্যাঁ জানিয়ে দেবো, কোথায় কোন কার মতো কোথায়, ঠিক আছে, পরে জানিয়ে দেবো। তারপরে কি বলছে? পুষ্পবাচক হলো দেববাচক, দেববাচক শব্দ, দেবতাবাচক যে শব্দগুলি আছে, দেববাচক শব্দগুলো সেগুলো পুংলিঙ্গ হলেও দেবতা শব্দ কিন্তু আবার স্ত্রীলিঙ্গ শব্দ। দেবতা, দেবতা আমি যদি বলি ইন্দ্র দেবতা, মানে ইন্দ্র পুরুষ, কিন্তু দেবতা আবার স্ত্রীলিঙ্গ। তাতে কি করা যাবে না? অবশ্যই করা যাবে।
কোনো সমস্যা নেই তাতে, দেবতা পুংলিঙ্গ হোক বা স্ত্রীলিঙ্গ হোক। দেবও বলবো আমি, ইন্দ্রদেব, হ্যাঁ পুরুষ বোঝাতে। দেবতা শব্দ তখন হবে অন্য লক্ষ্মী দেবতা এমন বলবো, লক্ষ্মী দেবী বলবো। স্ত্রীলিঙ্গ এবং দৈবত শব্দটা পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ দুটোই হতে পারে, দৈবত যে শব্দটি আছে। তাহলে দেখতে পাচ্ছেন মানে কত রকম শব্দের কত রকম ভেদ আছে। তারপরে পৃষ্ঠে যান, দেখতে পাচ্ছেন স্বর্গ, স্বর্গবাচক যে শব্দগুলি, স্বর্গ বোঝাতে। স্বর্গবাচক শব্দগুলি পুংলিঙ্গ হলেও দ্বো, দ্বীপ শব্দ স্ত্রীলিঙ্গ এবং ত্রিপষ্টক, এই ত্রিপিষ্টক এবং ত্রিপিষ্টক শব্দগুলি হচ্ছে আবার ক্লিবলিঙ্গ। ত্রিপিষ্টক মানে কী বোঝা বলুন তো? স্বর্গবাচক শব্দগুলি পুংলিঙ্গ হলো দো মানে আপনারা জানেন, যারা সংস্কৃত পড়েছেন, দ্বীপ মানেও জানেন, ঠিক আছে, দ্বীপ দৌ এই কথাগুলি সংস্কৃত ইসে পড়েছেন। শব্দগুলো হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ। আর ত্রিপিষ্টব যে শব্দ সেটা হচ্ছে ক্লিবলিঙ্গ শব্দ, ঠিক আছে, স্বর্গকেই বোঝায়। তারপরে রশ্মিবাচক শব্দগুলি, রশ্মিবাচক শব্দগুলি সেটা আবার কীরকম হচ্ছে? রশ্মিবাচক শব্দগুলি হচ্ছে, হ্যাঁ ওই দেব শব্দটা বুঝতে পারলাম না, ওটা কি পুলিঙ্গ স্ত্রীলিঙ্গ উভয়ই হবে? দেবতার যে দেবতার তো দেব শব্দটা তো, হ্যাঁ দেব শব্দটা হচ্ছে পুংলিঙ্গ শব্দ, দেবতা শব্দটা হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, ঠিক আছে। দেব শব্দ পুংলিঙ্গ, দেবতা শব্দ স্ত্রীলিঙ্গ, আর দৈবত শব্দটা হচ্ছে উভয় লিঙ্গ, পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ দুটোই হতে পারে, স্ত্রীলিঙ্গ হতে পারে, ঠিক আছে। দৈবত শব্দটাকে ওটা আবার রূপটা আবার আলাদা আছে, সেটাও কিন্তু পড়তে হবে, কিন্তু আমরা অত প্রয়োজন বোধ করি না, কারণ আমরা দুটো শব্দ জানি, একটা দেবতা জানি, একটা দেবী জানি, দেবী শব্দ আছে, দেবী আছে, দেবও আছে, দেবতা আছে, তিনটে শব্দ আছে, ঠিক আছে। তিনটে শব্দকে যথাযথভাবে জানলেই হয়ে যাবে। স্যার মানে কি আকারান্ত হয়ে গেলে কি সেটা স্ত্রীলিঙ্গ হয়ে যাবে? হ্যাঁ, তারপরে কি আছে? রশ্মিবাচক শব্দ। রশ্মিবাচক শব্দ কোনগুলি? রশ্মিবাচক শব্দ হচ্ছে পুংলিঙ্গ হলো মরিচি শব্দ, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এবং দিদিতি শব্দ হচ্ছে আবার ক্লিবলিঙ্গ, এই স্ত্রীলিঙ্গ দিদিতি, ঠিক আছে। যেমন দেখুন রশ্মি মানে কি বোঝাচ্ছে? আলোর ঝলকানি, তাই তো রশ্মিবাচক শব্দ। পুংলিঙ্গ হলো মরিচি শব্দ, আবার পুংলিঙ্গ, ঠিক আছে, আবার এবং স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ, এবং দিদিতি শব্দ আবার স্ত্রীলিঙ্গ হচ্ছে শুধুমাত্র। আবার মেঘবাচক শব্দ, মেঘকে বোঝাতে কীরকম হচ্ছে? মেঘবাচক শব্দগুলি পুংলিঙ্গ হলেও অভ্র শব্দ ক্লিবলিঙ্গ, অভ্র শব্দটা হচ্ছে ক্লিবলিঙ্গ হচ্ছে। তারপরে বৃক্ষবাচক শব্দগুলি হচ্ছে পুংলিঙ্গ হলেও দারু শব্দ পুংলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ। এই যে ক্লিবলিঙ্গের সংজ্ঞাতে বলছে যে যেসব শব্দ দ্বারা স্ত্রী পুরুষ কিছু না বোঝায়। আবার দেখো বৃক্ষ, এটা তো স্ত্রী পুরুষ কিছুই বোঝাচ্ছে না, তাহলে তো একে ক্লিবলিঙ্গই বলতে পারতো, তা বলছে না, তখন আবার ওটা পুংলিঙ্গ। মানে এত মানুষ মনে রাখবো কি করে? বিকল্প তো কিছু থাকবেই, বিকল্প থাকবে না। এখন বললো যে ক্লাসে যারা আছে, আমি বলছি এখানে ক্লাসে যারা আছে সবাই ছাত্র। যেই আমি বললাম সবাই ছাত্র, কেউ বলে উঠলো, স্যার আমি তো ছাত্র না, আমি তো ছাত্রী, বলবে না? বলুন। ব্যাপারটা হচ্ছে ঠিক সেই রকমই আর কি। এই ব্যাপারটা হচ্ছে এখানে ছাত্রা। যদি বলি ছাত্র বলে তো আমি বলি সবাই ছাত্র, সবাই কথাটি তো উল্লেখ করলাম, আমি তো পরে এক বচন ব্যবহার করতেই পারি, প্রথমে তো সবাই বলে দিলাম, করতে পারি না? পারি কি না? তাহলে আমি বলতে চাইলাম যে আমরা যে ছাত্রা, আর ছাত্রী হচ্ছে তো ছাত্রী স্ত্রী। ওই যাই হোক, ছাত্রর স্ত্রী ছাত্রা, কিন্তু মানুষ ছাত্রী তো বলে এখন বর্তমানে, ছাত্রী বলবে না? আমরা সবাই ছাত্রীই বলি। তাহলে ছাত্রী তো বলি, ছাত্রা শব্দ ব্যবহার করি কয়জন? ছাত্রী তো করি। যাই হোক, তারপর কি বলছি দেখুন, বৃক্ষবাচক শব্দ হলো, বৃক্ষবাচক শব্দটা পুংলিঙ্গ হলো, দারু শব্দটা আবার পুংলিঙ্গ বা স্ত্রীলিঙ্গ। দারু শব্দটা আপনি আগে এটাকে আগের দিন পড়িয়েছিলাম নাকি অন্য জায়গায় ছিল বোধহয় আগেরটায়। তারপর দেখুন ছিদ্রবোধক শব্দগুলো, যেমন গুহাটা স্ত্রীলিঙ্গ, আর অন্যগুলো হচ্ছে ক্লিবলিঙ্গ হচ্ছে। এগুলো হচ্ছে স্পেশাল কিছু ফর্ম জানাচ্ছে, ঠিক আছে। অরণ্যবাচক শব্দগুলির মধ্যে যেমন অরণ্যবাচক শব্দগুলি ক্লিবলিঙ্গ, আবার বনানী, অরণ্যানী এগুলো আবার স্ত্রীলিঙ্গ শব্দ। সৈন্যবাচক শব্দ ক্লিবলিঙ্গ, সেনা শব্দ স্ত্রীলিঙ্গ, সেনানী শব্দ পুংলিঙ্গ। সাধারণত সর্বনাম শব্দগুলি 3 লিঙ্গেই ব্যবহৃত হয়। সর্বনামটা ভালো করে বুঝতে হবে, সর্বনাম শব্দগুলি 3 লিঙ্গেই ব্যবহৃত হয়, ও কিন্তু খালি এক লিঙ্গে থাকে না। ওই দেখুন না, সর্ব সর্বা হলো, সর্বা সর্বে সর্বা হলো, তারপরে সর্বম সর্বে সর্বাণী, তিনটি লিঙ্গ আছে না, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ এবং ক্লিবলিঙ্গ, ঠিক ওগুলো হচ্ছে সর্বনাম। মানে নামের পরিবর্তে যেগুলো ব্যবহার হয় সর্বনাম তো, নাকি? নামের পরিবর্তে যেটা ব্যবহার হয় সর্বনাম, তাহলে সেই সর্বনামটা হলো। আবার কিন্তু দেখুন এই সর্বনামের মধ্যে সর্বনাম 3 লিঙ্গে ব্যবহৃত হয়, এদের রূপ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লিবলিঙ্গ 3টে লিঙ্গে কিন্তু হচ্ছে, পরিষ্কার। তারপর হচ্ছে অস্মদ এবং যুষ্মদ শব্দ 3 লিঙ্গে ব্যবহৃত হয়, এটাও কিন্তু 3 লিঙ্গে হয়। ভালো করে বুঝে নিচ্ছেন তো যে 3টি লিঙ্গে কোন কোন জিনিসগুলো ব্যবহার হচ্ছে, পরিষ্কার হলো।
আবার এদের রূপ পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ এবং ভিন্ন ভিন্ন রূপ হচ্ছে। অস্মদের, অস্মদ আমি, এটা কি হচ্ছে? অস্মদটা কি হচ্ছে? শব্দরূপ তো একই হচ্ছে। আমি যদি পুরুষ হই, আমি যদি স্ত্রী হই, আমি যদি ক্লীবলিঙ্গ হই, তাহলে কিন্তু আমি কি বলবো? ওই একই বলবো, আমিই বলবো, অন্য কিছু বলবো না, তাই না? আমি যদি বলি স্নিগ্ধাদি তোমার নাম কি, বলে আমার নাম স্নিগ্ধা বলবে। এবার যদি আমি বলি সুকান্ত বাবুকে জিজ্ঞেস করি, সুকান্ত বাবু আপনার নাম কি, আমার নাম সুকান্ত, তাহলে সেও আমার বললো, আপনি আপনার আমার বললেন, তাহলে দুটোই কিন্তু একই। এই জিনিসটা বোঝাতে হবে। তাহলে এর কোনো লিঙ্গের পরিবর্তন হয় না, ঠিক আছে? 3টে লিঙ্গের ব্যবহার হয়। তারপর সংখ্যাবাচক শব্দগুলি, সংখ্যাবাচক শব্দগুলি বিশেষণ পদ্ধতি ব্যবহৃত হয়। কেমন? বলছে এক শব্দ সর্বনাম বটে, এক যে শব্দটা এক সর্বনাম বটে, এদের মধ্যে আবার এক, দ্বি, ত্রি এবং চতুর শব্দ 3 লিঙ্গে ব্যবহৃত হয়। 3টে লিঙ্গ আছে, এক, একা, একম হচ্ছে, বোঝা গেল? আবার দ্বি, দ্বে এরকম করে শব্দ আছে, দ্বয়, দ্বয়ম আছে না, এরকম করে শব্দগুলো আলাদা আলাদা আছে সব রূপগুলি, সেগুলো আমাদের জানতে হবে। ত্রি, চতুর এই শব্দগুলো 3টে লিঙ্গে ব্যবহৃত হচ্ছে এবং সবগুলি রূপগুলি আছে। তারপরে হচ্ছে শব্দরূপ 3টে লিঙ্গে ভিন্ন ভিন্ন হচ্ছে। পঞ্চম থেকে অষ্টাদশন মানে 18 পর্যন্ত যে শব্দগুলি, সেগুলো আবার 3 লিঙ্গে ব্যবহৃত হয় এবং 3 লিঙ্গে শব্দরূপে কোনো ভেদ নেই, একই। মানে 5 থেকে আপনারা অষ্টাদশ, যদি পরীক্ষায় আপনারা হয়তো অনেকে এসএসসি দেবেন, 2-1জনের মধ্যে থাকতে পারেন, তারা যদি এসএসসি দেন তাহলে দেখবেন ওই কী যেন বলে, ওই পঞ্চ থেকে যদি শব্দগুলি আসে তখন কিন্তু পরীক্ষা আসতে পারে যেটা স্ত্রীলিঙ্গ, পুংলিঙ্গ না ক্লীবলিঙ্গ, কীরকম রূপ হবে, তখন কিন্তু ভালো করে জানবেন। হ্যাঁ, সবগুলি কিন্তু 5ম থেকে 18 পর্যন্ত, মানে এগুলো সব কিন্তু আপনার একটাই লিঙ্গ, এই 3টাই কী বলছি, 3 লিঙ্গেই ব্যবহৃত হয়, 3 লিঙ্গে একই ব্যবহৃত, হ্যাঁ শব্দগুলি, এবং 3 লিঙ্গে শব্দরূপে কোনো ভেদ নেই। তারপর 49 থেকে 98 মানে 98 পর্যন্ত শব্দগুলো কেবল স্ত্রীলিঙ্গে ব্যবহৃত হয়, 49 থেকে 98 পর্যন্ত। তারপরে 99 থেকে 99 পর্যন্ত মানে কত বলুন তো? 999 নাকি? নবনবতী মানে কত? না 99 বোধক নবনবতী শব্দ, ভুল বললাম আমি। এই নবনবতী মানে হচ্ছে স্ত্রীলিঙ্গ শব্দ, অর্থাৎ 99টা, এবং 59 এবং 59 শব্দ দুটি ক্লীবলিঙ্গ শব্দ, মানে 100। 59 মানে কত? 59 59 মানে কত? 59 মানে তাহলে তো 99 হবে। 59 মানে 99, শতর আগে 19 যেমন আমাদের, হ্যাঁ। আর 59 তাহলে 101। তাহলে এই শব্দগুলি কি হবে? ক্লীবলিঙ্গ। তারপরে কি বলছে? শতম, একাধিকম শতম, সহস্রম, অয়ুতম, লক্ষম, নিয়ুতম ইত্যাদি শব্দগুলি ক্লীবলিঙ্গ। পরিষ্কার? তারপরে কোটি শব্দটা আবার স্ত্রীলিঙ্গ শব্দ, কোটি শব্দ, ঠিক আছে? দ্রষ্টব্য সংখ্যাবাচক শব্দগুলি, সংখ্যাবাচক শব্দগুলি যখন দেখবেন, এখানে তো সব কিছু বিস্তারিত আলোচনা করা সম্ভব নয়, ওই সাধারণভাবে কিছুটা আলোচনা করা হয়েছে এবং সেখান থেকে কিন্তু দেখতে হবে বা বুঝতে হবে, এবং পরবর্তীকালে যখন আমরা সেগুলোর ছক দেখব বা শব্দরূপগুলি অল্প অল্প করে দেখব, তখন আমরা আরও বিশেষ করে বুঝতে পারবো। তো দেখুন লিঙ্গ পরিবর্তন, এবার লিঙ্গ পরিবর্তন করেও কিন্তু অনেক সময় আপনি মানে একটা পুংলিঙ্গ শব্দকে স্ত্রীলিঙ্গ রূপ বা ক্লীবলিঙ্গের রূপ দিতে পারবেন। দেখুন প্রথমে দেখুন আ যোগ করে কিছু নিয়ম আছে, যেমন কান্ত, কান্ত বলতে ছেলেকে বোঝাচ্ছে, পুরুষকে, স্ত্রীলিঙ্গে কান্তা। দীনো দীনা, চতুরো চতুরা, অশ্ব অশ্বা, আচার্য আচার্যা, ক্ষত্রিয় ক্ষত্রিয়া, ছাত্র ছাত্রা, সহোদর সহোদরা, তৃতীয় তৃতীয়া, দ্বিজ দ্বিজা, জ্যেষ্ঠ জ্যেষ্ঠা, কৃশ কৃষা, হীন হীনা, অমরো অমরা, কৃপণ কৃপণা, ককিল ককিলা, চপল চপলা, প্রথম প্রথমা, ঠিক আছে? কৃষ্ণ কৃষ্ণা, কনিষ্ঠ কনিষ্ঠা, সরল সরলা, পুত্রক পুত্রকা, মূষিক মূষিকা, বৈশ্য বৈশ্যা, মুগ্ধ মুগ্ধা, প্রবল প্রবলা, দ্বিতীয় দ্বিতীয়া, শূদ্র শূদ্রা, সূর্য সূর্যা, মধ্যম মধ্যমা, অজো অজা, বৎস বৎসা, ভৃত্য ভৃত্তা। দেখুন শুধুমাত্র আকার যুক্ত করে কিন্তু আমি স্ত্রীলিঙ্গ বানিয়ে দিলাম একটা শব্দকে, পুংলিঙ্গ শব্দকে। তারপরে যদি দীর্ঘকার যুক্ত করেন, যেমন কুকুরহা কুকুরি, কুম্ভকার কুম্ভকারী, কৃষাঙ্গ কৃষাঙ্গী, কল্যাণ কল্যাণী, ঠিক আছে? কল্যাণ কল্যাণী। তারপর কিশোর কিশোরী, রজক রজকী, গোপ গোপী, তরুণ তরুণী, দৌহিত্র দৌহিত্রী, নর্তক নর্তকী, পুত্র পুত্রী, মাতুল মাতুলি, মাতুলা মাতুলানি। দেখুন 3টি রূপ আছে, বানর বানরী, পাঞ্চাল পাঞ্চালী,
তারপরে মানুষ মানুষী, ঠিক আছে, পিতামহ পিতামহী, নদ নদী। এবার দেখুন এই শব্দগুলি সব তো পড়া সম্ভব নয়, আপনারা সব পড়বেন, বুঝতে পারছেন ব্যাপারগুলি। এই যে শব্দগুলির রূপ হচ্ছে রস্বইকারান্ত, এই রস্বই বলছি আকার দিয়ে দীর্ঘিকার দিয়ে সব স্ত্রীলিঙ্গ তৈরি করা হলো। তারপরে দেখুন এরপরে যুক্ত করছে আকার শেষ অক্ষরে আ এবং তার আগের অক্ষরে ই যোগ করে, যেমন বালক আগের অক্ষরে ই পরের অক্ষরে আ, বালিকা, নায়ক ও নায়িকা, পালক ও পালিকা, পাচক ও পাচিকা। দেখতে পাচ্ছেন একটা শব্দ জানলে আমি আরেকটা শব্দ কীভাবে তৈরি করতে পারছি। তারপরে আনি যুক্ত করে অরণ্য অরণ্যানি, মাতুল মাতুলানি, ভব ভবানী, সর্ব সর্বাণী, সর্ব সর্বাণী, ব্রহ্মণ ব্রহ্মাণী, যব যবানী, ইন্দ্র ইন্দ্রাণী, হচ্ছে না সব যুক্ত করে। তারপরে ভিন্ন শব্দ ব্যবহার করে অথবা অন্যভাবে, যেমন করতে নর নারী, জনক জননী, ঠিক আছে, জনকটা জননী হয়ে গেল, নরটা নারী ঠিক আছে মানা যায়, কিন্তু জনকটা জননী, সূর্য সূরি হয়ে গেল, আহি আহি হয়ে গেল দীর্ঘি, আহি রস্বীকারও হয়। তারপরে দেখুন কপি কাপি, অগ্নি অগ্নায়ী, মৎস্য মৎসী, মনুষ্য মনুষী, মনুষ্যরা হয়ে গেল মনুষী, মৃগনয়ন মৃগনয়না, গুরু গুরবি, গুরু দুটোই হয়, নৃ নারী, নৃ থেকে নারী হচ্ছে, ঠিক আছে, রাজন থেকে রাজ্ঞী, শিক্ষয়িত্রী শিক্ষয়িত্রী, তারপর শ্বশুর শ্বশ্রু, এগুলো হচ্ছে অন্য ভিন্নভাবে রূপ হচ্ছে কিছু। হ্যাঁ, বিদ্যাস বিদুষী, কর্ত্রী কর্ত্রী, মহারাজ মহারাজি, যুবরাজ যুবরাজি, ঠিক আছে, পতি পত্নী, স্বন শুনি, সখী সখী, ছাত্র ছাত্রী, হচ্ছে না, ছাত্রের স্ত্রীকে ছাত্রী বলা হয়। তাহলে আমরা এতদিন ধরে কি আমি আমি একজন মহিলা, আমি যে ছাত্রী বলবো, তাহলে এটাতে কি হবে? উনি একটা কি বললেন ওটা এই যে এই যে এখানে চলে আসলো ছাত্রের স্ত্রীকে ছাত্রী বলা হয়, আসলে বলা হয় ছাত্রা। আসলে বলা উচিত ছিল আমরা, এই যে আপনারা মহিলা আছেন যারা এখানে, তারা হচ্ছে ছাত্রা হওয়ার কথা, কিন্তু আমরা সবাই ছাত্রী বলি, তাই না? ছাত্রী কথাটি বলি, যে ব্যবহার করেন না সবাই। তাহলে যদি ছাত্রা বলি, তাহলে ধরো আমি একজন ছাত্রী, তাহলে অহম একা ছাত্রা কি? হ্যাঁ, অহম একা ছাত্রা, অহম একা ছাত্রা, এটাই হওয়ার কথা। কিন্তু যদি ছাত্রী বলেন তখন ছাত্রীর স্ত্রী হয়ে গেল, ছাত্রের স্ত্রী হয়ে গেল। তাহলে এখানে তো ছাত্র নেই, ছাত্রের স্ত্রী কী করে হবেন? আপনি নিজেই ছাত্রী, তাহলে ছাত্রা। ব্যাপারটা বোঝা গেল? এই হচ্ছে ব্যাপার। তারপরে দেখুন অর্থভেদের স্ত্রীলিঙ্গের উপভেদের কিছু বিশিষ্ট উদাহরণ দিচ্ছে আবার। অরণ্য মানে ছোট বন, অরণ্যানি বড় বন, ঠিক আছে। ও আর্য আরিয়া আরিয়ানি, এগুলো যারা অর্থের পার্থক্য পড়বে তাদের লাগবে। অষ্টক অষ্টকা অষ্টিকা, এরকম আচার্য আচার্যানি আচার্যা, উপাধ্যায় উপাধ্যায়ানি উপাধ্যায়া, কবর কবরী কবরা, কামুক কামুকি কামুকা, কাল কালি কালা, কিঙ্কর কিঙ্করি কিঙ্করা, এবং সব আলাদা আলাদা জিনিস আছে, প্রত্যেকটি আলাদা আলাদা মানে কিঙ্করি মানে হচ্ছে ভৃত্যের স্ত্রী, আর কিঙ্করা মানে হচ্ছে নারী ভৃত্য, বুঝতে পারছেন? এরকম সব। কুশ ও কুশি, কুশি মানে হচ্ছে লৌহ বিকার, আর কুষা মানে হচ্ছে রজ্জু। এগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে, সব মুখস্থ করে ফেলতে হবে আপনাদের, মানে এগুলো পড়তে পড়তে আপনারা পারবেন, ঠিক আছে? এগুলো একবার দুবার দেখলে কিন্তু হবে না, এগুলোকে জাস্ট ফলো আপ করতে হবে। তারপর দেখুন ত্রিফল ও ত্রিফলা, ত্রিফলা মানে তিনটি ফলার সমাহার, ত্রিফলী মানে হচ্ছে যার তিনটি ফল আছে এমন নারী, তাকে বলছে ত্রিফলী, বুঝতে পারছেন? ত্রিহায়ন মানে ত্রিহায়নী, 3 বছরের মেয়ে, আর ত্রিহায়না মানে অপ্রাণীবাচক 3 বছরের কোনো কিছু। তারপরে দ্বিপদ দ্বিপদী, দ্বিপদী মানে যার দুটো পা আছে, আর দ্বিপদা মানে 2 চরণ বিশিষ্ট ঋক, বুঝতে পারছেন? দ্বিপদা আর দ্বিপদীর মধ্যে কত ডিফারেন্স। তারপরে নাগ মানে হচ্ছে নাগী, নাগের স্ত্রীলিঙ্গ হচ্ছে নাগী আর নাগা, দুটো হয়। একটা হচ্ছে নাগী মানে হচ্ছে স্থূলা, আর নাগা মানে হচ্ছে দীর্ঘা, ঠিক আছে। তারপর নীল নীলি আর নীলা, নীলি মানে হচ্ছে ঔষধি বা কোনো রঙকে বোঝাতে পারে। আবার নীলা বলতে নীল বর্ণবিশিষ্ট আচ্ছাদনীয় শাড়ি প্রভৃতি, বুঝতে পারছেন? তাহলে অর্থের পার্থক্য আমাদের কত জীবনে প্রয়োজন আছে। অর্থ একটা শব্দের আকার এবং দীর্ঘিকারের উপর নির্ভর করে, রস্যিকারের উপর নির্ভর করে তার রূপ বা মানে পাল্টে যাচ্ছে পুরো, ঠিক আছে? বলুন, এই জিনিসগুলো কি ক্লিয়ার হলো বিষয়টা? কনসেপ্টটা ক্লিয়ার হলো? এই যে পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ, যে 3টে লিঙ্গ আমরা পড়লাম এই 2 দিন ধরে, এই জিনিসটা পরিষ্কার হলো সবার কাছে মোটামুটি? এবার এগুলো জিনিসগুলো যা যা PDF দিয়েছি, এগুলো বইগুলো আপনারা ফলো করবেন, জাস্ট ফলো করে শুধু পড়বেন। পড়তে কিন্তু আপনাদের হবে, সারা সপ্তাহ ধরে কি আপনারা পড়েন?
একটু বলবেন আমাকে, একটু সারা সপ্তাহ ধরে আপনারা কিছু পড়েন, খুলে দেখেন বইগুলি বা পিডিএফগুলি দেখেন, চর্চা করেন। শুধুই সপ্তাহে একটা দিন এসে বসলে কিন্তু হবে না, শেখা সম্ভব হবে না। আপনাদের কিন্তু সারা সপ্তাহ ধরে চর্চা করতে হবে। এরপরে তো অনুবাদ দেবো, এরপর আস্তে আস্তে অনুবাদ আসবে, তখন কিন্তু অনুবাদ বাড়িতে করতে দেবো, আরও বেশি বেশি অনুবাদ দেবো, ছোটো ছোটো অনুবাদ দেবো। গল্প লিখতে হবে, গল্পের মতো সকাল থেকে আপনি কি করলেন সেগুলো লিখতে হবে, ঠিক আছে? তারপরে কোনো একটা পাঠ্যগ্রন্থ নিয়ে আসবো, সেটা পড়তে হবে, সেগুলো আমরা পড়বো, তাহলে আমরা আরও বেশি ভালো বুঝতে পারবো, ঠিক আছে? শব্দগুলোকে ভাঙতে শিখবো, এগুলোকে ফলো করতে হবে, তাহলে গোড়া মজবুত হবে। হ্যাঁ, বলুন, কারো কোনো সমস্যা থাকলে বলুন।